রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে পড়ছি সমরেশ বসুর লেখা গোগোলের রায় রাজা উদ্ধার। গোগোল কখনো গ্রামের পুজো দেখেনি। পুজো বলতে দুর্গাপুজোই বোঝায়। বাবা মায়ের মতো গোগোল আজকাল কলকাতার পুজোর ভারী অরুচি। বাবা বলেন কলকাতার পুজোয় কেবল প্রতিমা সাজানোর জাঁকজমক, চোখ ধাঁধানো আলোর রোশনাই আর আজে বাজে গানের মাইকের কান ফাটানো চিৎকার। ভিড়ের চাপে রাস্তা চলাই দেয়। পুজোয় কোথাও একটু আনন্দ হবে, তার বদলে দম বন্ধ হয়ে আসে। মনে হয় কলকাতা থেকে পালাতে পারলে বাঁচি। মা বলেন, আমারও কলকাতা শহরের পুজো আর ভালো লাগে না। বাড়ি থেকে তো এক পা বেরোতেও ইচ্ছে করে না। অথচ পুজোর সময় বাংলাদেশে ছেড়ে পাহাড় সমুদ্রের ধারে যেতেও ইচ্ছে করে না। শরৎকালের আকাশ দেখে আর কোথাও যেতে মন চায় না। শরৎকাল মানে সোনার মতো রোদ, মাঝে মাঝে মেঘের খেলা, আর ঢাক বেজে উঠে মনে হয় আমি যেন আমার ছোটোবেলাটা ফিরে পাই। কিন্তু কলকাতা শহরে ঢাকের বাজনা কংক্রিটের দেয়ালে যেন কান ঝালাপালা করে দেয়। তারপর মাইকের তাণ্ডব তো আছেই। গোগোল বাবা মায়ের এসব কথা শোনে আর ভাবে কথাগুলো খুবই সত্যি। অবশ্য পূজা এসে গেলেও তখন ওর এসব বিষয় মনে থাকে না। মনটা আপনা থেকেই আনন্দে নেচে ওঠে। তবে শহরের রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আর ভালো লাগে না। প্রত্যেক বছর দেখে দেখে এখন কেমন একঘেয়ে লাগে, আর বইতে পড়া দুর্গাপূজার বর্ণনা মনে পড়ে যায়। সে অবশ্য বাংলার গ্রামের পুজো। পড়তে পড়তে গোগোল যেন কল্পনায় সেখানে চলে যায়। সেখানে খোলা আকাশের নিচে গাছপালা, নদী, নদীর ধারে কাশবন। গোগোল তো কাশবন দেখেইনি, ছবিতে দেখেছে। গোগোলের তাই মনে মনে খুব ইচ্ছে একবার গ্রামের পুজো দেখবে, কিন্তু দেখতে চাইলেই দেখা হয় না। গ্রামে আত্মীয় স্বজন আছেন। শীতের সময় দু একবার বাবা মার সঙ্গে গিয়েছে, পুজোর সময় কখনো যাওয়া হয়নি। সেবারে হঠাৎ গোগোলের মনস্কামনা অদ্ভুতভাবে পূর্ণ হয়ে গেল। বাবার যে কত রকমের বন্ধু আছেন তা বলে শেষ করা যায় না। মাঝে মাঝে বাবার মুখে তাদের গল্প শোনা গেলেও সকলের সঙ্গে গোগোলের পরিচয় হয়নি। বাবার মুখে তার এক লেখক বন্ধুর কথাও শুনেছে। তার আসল নাম গোপাল ভট্টাচার্য, কিন্তু তিনি হংসকুমার ছদ্মনামে লেখেন। বেশি বই লেখেননি, 5-6খানা লিখেছেন। সেসব বই গল্প উপন্যাস নয়, সবই ধর্ম বিষয়ে। উনি নাকি বিয়ে থা করেননি, এক ধরনের সন্ন্যাসী সাত্ত্বিক মানুষ। নানান জায়গায় ঘুরে বেড়ান। সন্ন্যাসী বললে যেরকম গেরুয়া আর জটাজুটোধারী বোঝায়, উনি সেরকম নন। সাধারণ মানুষের মতোই ধুতি পাঞ্জাবি পরেন। বাবা বলেন, গোপাল মনে প্রাণে সন্ন্যাসী মানুষ, অথচ ওদের গ্রামের বাড়ির অবস্থা বেশ ভালো। ওর দাদা ভাইরা সবাই বিয়ে করেছে। গোপালকে বিয়ে করবার জন্য অনেক ধরাধরি করা হয়েছে, কিন্তু ও বিয়ে করেনি। বাবার এই বন্ধু গোপালবাবু মাঝে মাঝে কলকাতায় আসেন। বাবার সঙ্গে অফিসে দেখা করেন। বাবার সঙ্গে ওর পরিচয় কলকাতায় কলেজে পড়ার সময় থেকে। সেই থেকেই নাকি উনি অনেকবার বাবাকে তাদের গ্রামের বাড়িতেই বেড়াতে নিয়ে যেতে চেয়েছেন। আজ অবধি বাবা যাওয়া হয়ে ওঠেনি। পুজোর আগেই উনি কলকাতায় এসে বাবাকে নাকি বলেছেন, তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এবার পুজো আমাদের দেশে চলো। এতকাল ধরে বলছি, একবারও গেলে না। তোমরা খালি শহর নিয়েই মেতে আছো। ছেলেকে গ্রাম বাংলা দেখাও। শহর দেখে তো দেশটাকে চেনাই যায় না। গ্রামই হচ্ছে আমাদের আসল জায়গা। বাবা বাড়ি এসে মাকে বলতেই মা রাজি হয়ে গেলেন। বললেন, পুজোতে প্রত্যেকবারই কলকাতায় থাকি, এবার গ্রামেই যাব। সেই কোন ছোটোবেলায় গ্রামের পুজো দেখেছি, তার চেহারাই আলাদা। গোগোলের নতুন অভিজ্ঞতা হবে। গোগোল তো শুনেই এক পা তুলে আছে। বাবা বললেন, আমিও অনেককাল গ্রামের পুজো দেখিনি, বিশেষ করে বাড়ির পুজো। গোপালকে তাহলে আগামীকাল বাড়িতেই নিয়ে আসবো। তোমার আর গোকুলের সঙ্গে পরিচয় হয়ে যাবে। অবশ্য আগে আমি অনেকবারই গোপালকে আমাদের ফ্ল্যাটে আসবার জন্য বলেছি, আসবো আসবো করে আসেনি। আমার মুখে যদি শুনি তোমরা যেতে রাজি হয়েছ, তাহলে খুশি হয়েই চলে আসবে। মা বললেন, তাই আসতে বলো। আমি একটু জেনে নিতে পারবো ওদের বাড়ি গেলে থাকবার ব্যবস্থা ট্যবস্থা কেমন আছে না আছে। মুখে বলতে খুব ভালো লাগে গাঁয়ে যাব, কিন্তু পাড়া গাঁয়ে গিয়ে থাকবার অনেক অসুবিধে আছে। শত হলেও শহরে থেকে আমাদের অভ্যেস অনেক অন্যরকম হয়ে গেছে। গুগল বলল, কেন মা, এর আগেও তো আমরা কালীনারায়ণপুর গেছি, ইছামতির ধারে ধলতিতা গ্রামে গেছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। মা বললেন, সেসব গ্রাম তো কলকাতা থেকে বেশি দূরে নয়। গ্রাম ঠিকই, তবে শহরের সব ব্যবস্থাই সেখানে আছে। ইলেকট্রিকের আলো, স্যানিটারি পায়খানা সবই আছে। অজপাড়াগা বলতে যাবো যায়, তুই তা কখনো দেখিস নি। গোপালবাবুদের গ্রাম কেমন তা আমরা তো জানি নি, তোর বাবা তো কোনোদিন যাননি। বাবা বললেন, আমি শুনেছি গোপালদের দেশ হলো ব্যান্ডুল কাটোয়া লাইনে। গোপাল এলেই কাল সব জানা যাবে। পরের দিন বাবা অফিসের ছুটির পর তার বন্ধু গোপাল ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বাড়িতে এলেন। মোটা ধুতির ওপর মোটা গেরুয়া রঙের খাদির পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের সাইড ব্যাগ। রোগা আর লম্বা মানুষটির রং ফর্সা,
খাড়া নাক, চোখ বেশ বড়, মাথায় কাঁচা পাকা চুলের মতো তার গোঁফ জোড়াও কাঁচা পাকা। হাসিটি বেশ মিষ্টি, তাকে দেখলেই গ্রামের মানুষ মনে হয়। অথচ উনি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছেন, বিশেষ করে তীর্থক্ষেত্রগুলি। তার ওপরে উনি ধর্মের বই কিছু লিখেছেন হংসকুমার ছদ্মনামে। বাবা মায়ের সঙ্গে আগে গোপালবাবুর পরিচয় করে দিলেন, তারপর গোগলের সঙ্গে। মা আগেই শিখিয়ে রেখেছিল। গোগল গোপালবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। উনি ব্যস্ত হয়ে গোগলের হাত ধরে সাদরে কাছে টেনে নিয়ে বললেন, আজকালকার ছেলেরা আবার প্রণাম করে নাকি? তা আবার ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়া ছেলে তুমি, আর বয়স তো এইটুকু। তোমরা তো হ্যালো আঙ্কেল, হাউ ডু ডু বলবে। গোগলের খুব লজ্জা হলো, বলল, আমি এরকম বলি নে, মা আমাকে যেরকম শিখিয়েছেন আমি সেই রকমই শিখেছি। গোপালবাবু বললেন, বাহ, এ তো বেশ ভালো কথা। মা তোমাকে ঠিকই শিখিয়েছেন। ইংরেজি পড়ো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাও জানতে হবে, সত্যিকারের বাঙালিয়ানাও শিখতে হবে। তা তুমি আমাদের গ্রামে যাবে তো? গোগল ঘাড় কাত করে বলল, হ্যাঁ যাব। গোপালবাবু বললেন, তোমার বিষয়ে অনেক কথা শুনেছি। তুমি তো আবার এক খুদে গোয়েন্দা, খবরের কাগজেও নাম বেরিয়েছে। আমাদের গায়ে অবশ্য সেরকম কিছু কিন্তু পাবে না, নেহাতি নিরীহ গ্রাম। তবে হ্যাঁ, মাঝে মাঝে ডাকাতি হয়। মা বললেন, কিছু হয়ে আর কাজ নেই, এমনিতেই ওকে নিয়ে কোথাও যেতে আমার আজকাল ভয় হয়, কোথায় আবার কি ঘটিয়ে বসবে। গোপালবাবু বললেন, না না, আমাদের গায়ে সেরকম কিছু ঘটবার সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আর পাড়া গাঁয়ে ডাকাত পড়লে তার চেহারা অন্যরকম। আজকালকার ডাকাতরা অবশ্য বোমা বন্দুক নিয়ে আসে, আগেকার মতো দা সরকি বর্ষা নিয়ে আসে না, আর কুক মেরে ঝাঁপিয়ে পড়ে না। অন্ধকার রাতে বোমা মেরে দরজা উড়িয়ে দেয় আর বন্দুক উঁচিয়ে ভেতরে ঢোকে। তবে বর্ষাকালেই গায়ে ডাকাতি বেশি হয়, পূজা পার্বণের সময় ওসব বিশেষ হয় না। ডাকাত পড়লে গোগল ঘর থেকে বেরোতেই পারবে না, আর সেসব ডাকাতরা বড় নিষ্ঠুর, কোনো রকম বেগতিক দেখলেই গুলি চালিয়ে দেয়। বাবা বললেন, গোপাল, তুমি যে আমাদের আগে থাকতেই ভয় দেখিয়ে দিচ্ছ, পুজোয় গিয়ে শেষটায় ডাকাতের হাতে বেঘরে প্রাণ হারাতে হবে না তো? গোপালবাবু হেসে বললেন, না না, ভয় দেখাচ্ছি নে, গোগলকে বলছি। এ সময় ডাকাতি হয় না, বর্ষাকালই হয় বেশি। আর ডাকাতরা তো এমনি আসে না, আগে থেকে খবর নিয়ে আসে কার বাড়িতে গেলে নগদ টাকা পয়সা গহনা পাবে। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে ডাকাত পড়বে কেন? বাবা বললেন, গরিবের বাড়িতে বুঝি দুর্গা পুজো হয়? গোপালবাবু বললেন, আগের মতো ধুমধাম কি আর হয়? অনেক কালের পুজো, 100 বছর আগে থেকে হয়ে আসছে, তাই গরিবের মতো এখনও পুজোটা চালিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইপোদের আমলে আর হবে কিনা কে জানে। আগে নবমীর রাতে মোষ বলি হতো, কয়েকশো পাঁঠা বলি হতো, এখন কয়েকটি পাঁঠা বলি হয় মাত্র। আমি অবশ্য বলি পছন্দ করি নে, কিন্তু বংশের প্রথা মানতেই হয়। তারপর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে উনি জানালেন তাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে। নবদ্বীপ ঘাট স্টেশনের আগে সমুদ্রগড়ের নামে তাদের গ্রামে যেতে হয়। গ্রামটা জলঙ্গি নদীর ধারে। তাদের বাড়িটা বেশ বড় আর পাকা, অনেক ঘর আছে, থাকবার জায়গায় কোনো অভাব হবে না। বাড়ির ভেতর কুয়ো, টিউবওয়েল, স্যানিটারি প্রিভি সবই আছে। সম্প্রতি ইলেকট্রিক এসছে, স্টেশন থেকে রিক্সায় করে যাওয়া চলবে। তবে গ্রামের ভেতর পাকা রাস্তা একটি মাত্র আছে, আর সবই কাঁচা রাস্তা। মায়ের যা জানবার তা জানা হয়ে গেছিল। বললেন, আর আমার জানার দরকার নেই, শুনে আমার খুবই ভালো লাগছে। এখন আমরা গেলে আপনাদের বাড়ির লোকের অসুবিধা না হলেই হলো। গোপালবাবু হেসে বললেন, সেটা গেলেই দেখতে পাবেন, অসুবিধাটা কাজের হবে। আমি তো সমীরেশকে কতদিন ধরে বলে আসছি আমাদের দেশের বাড়ি যাওয়ার জন্যে। সমীরেশ হলো গোগলের বাবার নাম, কিন্তু গোগল তখন একটা ধাঁধায় পড়ে গেছে। ও চুপ করে থাকতে পারল না। ও বলল, গোপাল কাকা, নবদ্বীপ তো নদিয়া জেলার মধ্যে, কিন্তু আপনি বলছেন আপনাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে। গোপাল কাকা বললেন, বা, তুমি ঠিক প্রশ্নই করেছ। আমাদের ওদিকে একমাত্র নবদ্বীপই নদিয়া জেলার মধ্যে পড়ছে, আশেপাশে আর সবই বর্ধমান জেলার মধ্যে। আসলে নবদ্বীপ একসময় গঙ্গার পূর্ব পাড়ে ছিল। প্রাকৃতিক কারণে গঙ্গার ভাঙনে ভূগোলটাই বদলে গেছে। নবদ্বীপ চলে এসছে গঙ্গার পশ্চিম পাড়ে,
কিন্তু নদিয়া জেলার কোনো অংশই গঙ্গার পশ্চিম পারে থাকবার কথা নয়। নবদ্বীপ যেহেতু আগে ছিল নদিয়ার মধ্যে, এখন তাই শুধু নবদ্বীপ অঞ্চলটাকেই নদিয়া জেলার মধ্যে ধরা হয়। নবদ্বীপকে ঘিরে বাকি সব জায়গাই বর্ধমান জেলার অংশ। তুমি যখন আমাদের ওখানে যাবে তখন আমি তোমাকে সব দেখিয়ে দেব। তারপরেই যাওয়ার দিনক্ষণ স্থির হয়ে গেল। গোগলের পুজোর ছুটি পড়ে গেছিল। বাবা বললেন, আগামীকাল মহালয়া, আমরা তাহলে সপ্তমীর দিন যাব। গোপাল কাকা বললেন, সপ্তমীর দিন যাবে কেন? যাবেই যখন কয়েকদিন আগেই চলো। বাড়ির পুজো দেখতে হলে পঞ্চমীর দিন থেকেই যাওয়া উচিত। সব থেকে ভালো হয় আগামীকালই যদি যাওয়া হয়। বাবা চোখ কপালে তুলে বললেন, আগামীকাল? আমি তখন অফিস থেকে ছুটিই নিইনি। তাছাড়া আমাদের অফিসে পুজোর ছুটি মাত্র 4 দিন। গোপাল কাকা বললেন, তা বললে তো হবে না ভাই, তোমাকে কয়েকদিন বেশি ছুটি নিতে হবে। একেবারে অফিসের গোনাগুনতি দিনে গেলে চলে? কি বলো তুমি গোগলবাবু? গোগলের মনের ইচ্ছেটাও তাই, কিন্তু বাবার অসুবিধার কথা ভাবতেই হবে। ও হেসে বাবার দিকে তাকালো। মা বাবাকে বললেন, তুমি ছুটি কয়েকদিন বাড়িয়েই নাও। গোপাল কাকা মায়ের কথা উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ, আর আগামীকাল গেলে আমার সঙ্গেই যা হতো। আমাকে আগামীকাল প্রথম দিন ধরে চলে যেতে হবে। ওসব পরের দিনই আমি আবার কলকাতায় আসবো। 2 দিন থেকে আবার যাব। বাবা বললেন, আগামীকাল কোনো মতেই যাওয়া হবে না। যেতে যেতে তুমি ধরে রাখো চতুর্থী পঞ্চমী হবেই। গোপাল কাকা দর কষাকষির মতো বললেন, আর 2-1টা দিন এগিয়ে এসো, আমি তোমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। কোনো দিন যাওনি, হঠাৎ গিয়ে অসুবিধা পড়তে হতে পারে। বাবা বললেন, আরে এ তো ঘড়ির কাছে, আমি টাইম টেবিল দেখে ঠিক হাজির হব। গোপাল কাকা মাথা নেড়ে বললেন, ঘরের কাছে বলেই অসুবিধে, বুঝলে? এ হলো পাড়াগাঁও জায়গা। অবশ্য রিক্সায় চেপে আমাদের গ্রামের নাম আর তুমি আমাদের বাড়ির কথা বলে পৌঁছাবে ঠিকই, কিন্তু তার কি দরকার? তুমি 3 দিন বেশি ছুটি নাও, আমার সঙ্গেই চলো। আমাদের লাইনে ট্রেনের গোলমাল বড় বেশি। যে সময় গিয়ে পৌঁছবে ভাবলে তার থেকে হয়তো 2 ঘন্টা দেরি হয়ে যাবে। আমার সঙ্গে না গেলে আমাকে তোমাদের জন্য স্টেশনে লোক রেখে দিতেই হবে। বাবা কি বলবেন ভেবে না পেয়ে যেন মায়ের দিকে তাকালেন। মা বললেন, গোপালবাবু যা বলছেন তাই করো, নতুন জায়গা, ওর সঙ্গে যাই ভালো। গোপাল কাকা বললেন, এই তো ঠিক কথা, বাস্তব দিকটাই সবসময় ভাবতে হবে। বাবা হেসে বললেন, তাহলে তাই হবে, আমরা চতুর্থীর দিনই যাব। গোপাল কাকা বললেন, এই তো সুবোধ বালকের মতো কথা। তাহলে আমরা সকালের গাড়িতেই যাব। আমি হাওড়া স্টেশনে টিকিট কেটে রিসেপশনের সামনে দাঁড়িয়ে থাকবো। তোমরা সকাল 6:30টার মধ্যে পৌঁছে যাবে। কথাবার্তা স্থির হয়ে গেল। গোপাল কাকা চা খাওয়া পছন্দ করেন না, মা তাকে মিষ্টি আর শরবত খাওয়ালেন। ট্রেনে বেশ ভিড় থাকলেও গোকুলরা সবাই বসার জায়গা পেয়েছিল। গোপাল কাকা আগেই বলেছিলেন তাদের কাটোয়া বারহাওড়া লুপ লাইনে গাড়ি চলাচলের ব্যবস্থা এখনও সেই আদ্যিকালের আমলে পড়ে আছে। সেকেন্ড আর ফার্স্ট ক্লাস কেউ মানতে চায় না। ট্রেনও সময় মতো চলে না, যাত্রীর তুলনায় ট্রেন কম, আর ব্যান্ডেলের পর ট্রেন চলে সিঙ্গেল লাইনে। আপ ডাউন ট্রেন একসঙ্গে এসে পড়লে স্টেশনে দাঁড়িয়ে পড়ে। আগে সবথেকে আজব নিয়ম হলো, আপ বা ডাউনের যে ট্রেনটি আগে আসবে তাকে ছাড়া হবে পরে, আর যে পরে আসবে তাকে ছেড়ে দেওয়া হবে আগে। ফার্স্ট কাম ফার্স্ট গো নয়, লাস্ট কাম ফার্স্ট গো। গোগলের বেশ মজাই লাগলো। গোপাল কাকা ব্যান্ডেল স্টেশনের পর থেকে সব স্টেশনের সঙ্গে সেসব জায়গার অনেক পুরনো ইতিহাস শোনাতে শোনাতে চললেন। ব্যান্ডেল ছাড়বার পর গোগলের মনে হলো শহরের চেহারা কোথাও নেই, চারিদিকেই গ্রাম। সমুদ্রগ্রাম স্টেশনে নেমে আশেপাশে কিছু দোকানঘাট ছাড়া চারিদিকেই গ্রামের চেহারা। দেখা গেল গোপাল কাকার জন্য একজন লোক অপেক্ষা করছে। সে ছুটে এলো কাছে। গোগলদের একটাই মাত্র সুটকেস এনে হয়েছিল জামাকাপড় ভরে, আর একটা ব্যাগ যার মধ্যে তোয়ালে, সাবান, দাঁত মাজার ব্রাশ, পেস্ট আর বাবার দাড়ি কামানোর সরঞ্জাম। গোপাল কাকা লোকটিকে দেখে বললেন, এই যে হরি ভাই, তুমি এসে গেছো, রিক্সা কি পাওয়া গেছে? হরিভাই লোকটির বয়স হবে 50-এর মতো। হাঁটুর ওপর ধুতি আর বুকের বোতাম খোলা সামান্য একটা জামা, গলায় তুলসীর মালা, মেঠেখাটে শক্ত চেহারা, মাথার চুল কাঁচা পাকা, মুখখানি নিরীহ। বলল, হ্যাঁ পাওয়া গেছে, তুমি যাদের কথা বলেছিলে সে খাদু আর পচা রিক্সা নিয়ে অপেক্ষা করছে। তুমি রিক্সা এসো, আমি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটা দিই। বাবা ব্যস্ত হয়ে বললেন, গোপাল, এসব বই নিয়ে যাওয়ার দরকার কি? আমাদের সঙ্গে রিক্সাতেই তুলে নিয়ে যাওয়া যাবে। হরিভাই নিজে বললেন, আপনারা একটু ভালো করে বসে আসুন, এসব এমন কিছু নয়।
আমরা 1 কুইন্টাল ধানের বস্তা মাথায় করে মাইলের পর মাইল হাঁটতে পারি, এ তো কিছুই নয়। গোপাল কাকা বাবাকে বললেন, হরি ভাইকে ওর ইচ্ছে মতো যেতে দাও, আমরা রিক্সা করলেও গেলেও দেখা যাবে সে হয়তো আমাদের আগেই বাড়ি পৌঁছে গেছে। গোপাল কাকার সঙ্গে স্টেশনের পশ্চিম দিকে হেঁটে লাইন পার হতে হলো। চারিদিকে গাছপালা বেশ নিবিড়, বুলবুলি আর দুর্গা টুনটুনির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে দোয়েলের শীষ। বেলা এখন 11টা হবে। রোদটা দেখতে সুন্দর, কিন্তু বেশ ঝাঁঝ আছে। লেভেল ক্রসিংয়ের গেট পেরিয়ে সরু একটা পিচের রাস্তা ডান দিকে মোড় নিয়ে চলে গেছে। কাছেই দুটো রিক্সা দাঁড়িয়ে ছিল, দুটোই, তার বেশি নয়। গোপাল কাকার সঙ্গে অনেকেই কথা বলছিলেন আর গোগলের দিকে তাকিয়ে দেখছিল। গোপাল কাকা সকলের সঙ্গে কথা বলছিলেন। গোগল বুঝতে পারলো গোপাল কাকাকে সবাই বেশ মান্য করে। গোপাল কাকা মা আর বাবাকে একটা রিক্সায় তুলে দিলেন আর নিজে গোগলকে নিয়ে একটা রিক্সায় বসলেন। খানিকটা যেতেই নদী দেখা গেল। গোপাল কাকা বললেন, এটা হচ্ছে জলঙ্গি নদী, পূব দিকে গিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। এখন দেখছো নদী একটু ছোট, বর্ষাকালে জল যখন বাড়ে তখন আরও চওড়া দেখায়। সময় পেলে তোমাকে জলঙ্গি আর গঙ্গা যেখানে মিশেছে সেখানে নিয়ে যাব। গোকুল নদীর ধারে দুপাশে নিবিড় গাছপালা দেখে খুশি হয়ে উঠল। এরকম গ্রামে ওর আগে কখনো যায়নি। জলঙ্গি নদীতে মাঝিরা নৌকা করে বড় বড় জাল পাচ্ছে। রাস্তাটা পিচের বটে, কিন্তু ভাঙা চোরা এবড়ো খেবড়ো। একসময় সেই রাস্তা ছেড়ে রিক্সার বাঁদিকে কাঁচা রাস্তায় ঢুকলো। শুকনো শক্ত রাস্তায় অনেক ধুলো জমেছে। বৃষ্টি হলে নিশ্চয়ই কাদা হতো, রিক্সা চালাতে কষ্ট হতো। নদী আড়ালে চলে গেল। প্রায় 20 মিনিট চলার পর রিক্সা রাস্তা থেকে সোজা একটা বিশাল দোতলা বাড়ির সামনে বিশাল চত্বরের মধ্যে ঢুকে পড়ল। সেই চত্বরে বিস্তর ছোটো ছোটো ছেলেমেয়ে খেলা করছে। বাড়িটা দক্ষিণমুখো, তার গায়ে সিঁড়ি, তার গায়ে লাগানো পশ্চিম দিকে। পূবমুখো বিরাট ঠাকুর দালান, বেশ কয়েক ধাপ উঁচু সিঁড়ির ওপর ঠাকুর দালানে মোটা মোটা থাম। আর চতুর্থীর দিনেও দেখা গেল দালানের ভেতর দুর্গা প্রতিমার গায়ে প্রতিমা শিল্পীরা রং লাগাচ্ছে। সেখানেও কয়েকটি ছেলেমেয়ে ভিড় করে আছে। গোকুল কখনো প্রতিমা গড়া দেখেনি। কলকাতায় কুমোরটুলিতে প্রতিমা গড়া হয়, দেখতে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি। গোপাল কাকা রিক্সা থেকে নেমে গোকুলের হাত ধরে দাঁড়ালেন। বাবা মাও নামলেন। পরে রিক্সা চালকেরা কোনো কথা না বলে ভাড়া না নিয়েই চলে গেল। বাবা বললেন, রিক্সার ভাড়া দেওয়া হলো না যে? গোপাল কাকা বললেন, ভাড়া ওদের আগেই দেওয়া হয়ে গেছে, চলো ভেতরে চলো। গোকুল প্রতিমার গায়ে রং লাগানো দেখবার জন্য ব্যস্ত হয়ে উঠল। বলল, আমি একটু ওখানে যাব। গোপাল কাকা বললেন, নিশ্চয়ই যাবে, আগে বাড়ির ভেতর চলো, সকলের সঙ্গে আলাপ পরিচয় হোক, একটু কিছু খেয়ে নাও, তারপর যতক্ষণ খুশি প্রতিমা করা দেখবে। ইতিমধ্যে চত্বরে যেসব ছেলেমেয়েরা খেলছিল সবাই খেলা থামিয়ে গোগলদের দেখছিল। ঠাকুর দালানে যারা ছিল তারাও সিঁড়িতে নেমে এসে গোগলদের দেখছিল। গোপাল কাকা গোগলের হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি নিতান্ত বিনয় করে বলছিলেন, এটা একটা বাড়ির কথা। আসলে বাড়িটি একটি প্রাসাদের মতো। লোহার গজাল পোঁতা বড় দরজা দিয়ে ঢুকলেই ভেতরে দুদিকে সিমেন্টের তৈরি লম্বা বসার জায়গা। ভেতরে ছান বাঁধানো বিরাট উঠান, আর চারদিকে একতলা দোতলা থামওয়ালা বারান্দা। বারান্দার ভেতর সারি সারি ঘর। অনেক মহিলাকেই সেসব ঘরে যাতায়াত করতে দেখা যাচ্ছে। গোগলদের দেখেই দুজন ভদ্রলোক এগিয়ে এলেন। গোপাল কাকা বাবা মায়ের সঙ্গে পরিচয় করে দিলেন, এই আমার বড়দা আর মেজদা। গোগল দেখলো গোপাল কাকার দুই দাদা ধুতি পাঞ্জাবি পরা সাদাসিধে লোক। আগেই শুনেছি এই দুই দাদা কালনাকোটে ওকালতি করেন। দুজনেই হাত জোর করে নমস্কার করলেন। বড়দা বললেন, আসুন আসুন, আমাদের বিশেষ ভাগ্য আপনারা এসেছেন। বাবা নমস্কার করে বললেন, ছি ছি, ভাগ্য কি বলছেন, আমরা আসতে পেরে খুশি, অনেক দিন ধরে আশা হয়ে উঠছিল না। মা মাথায় ঘোমটা টেনে গোপাল কাকা দুই দাদাকে প্রণাম করলেন। দুজনেই ভারী অপ্রস্তুত হয়ে ব্যস্ত হয়ে বললেন, আহা, করো কি করো কি? মা বললেন, ঠিকই করেছি, গুরুজনদের প্রণাম করবো না? গোগলও মায়ের দেখা দেখি তাড়াতাড়ি দুজনকে প্রণাম করলো। দুজনেই গোগলকে কাছে টেনে নিয়ে আদর করলেন। তারপর এসে গেলেন গোপাল কাকার দুই বৌদি। মা তাদেরও প্রণাম করলেন। তারা বেশ খুশি হয়ে মাকে টেনে নিলেন। গোগলকেও কাছে টেনে নিয়ে বাঁদিকের বারান্দার সিঁড়ি ওপরে টেনে নিয়ে চললেন। বড় জ্যাঠাইমা বললেন, আগে আপনাদের ঘরটা দেখিয়ে দিই, তারপর বসে কথা হবে। মা বললেন, আমাকে আপনি আপনি করে বলবেন না, আর বসে হবে কথা হবে কেন, আমিও আপনাদের সঙ্গে কাজ করতে করতে কথা বলবো। সবাই খুব খুশি হয়ে হেসে উঠলেন। বিশাল বাড়ির দোতলায় কোন দিকে যে নিয়ে চললেন কিছুই যেন বোঝা গেল না। একটি ঘরে এনে তুললেন সবাইকে। বেশ বড় ঘর, বিশাল মশারি, চাঁদোয়া করা খাটের ওপর বিছানা, বড় বড় জানলা দিয়ে আলো বাতাস আসছে। হাত বাড়ালেই একটা ঝাড়ালো লিচু গাছের পাতা ধরা যায়। গোগল সব থেকে অবাক হলো, এই ঘরে কখন হরিভাই পৌঁছে গেছে, সুটকেসের ব্যাগ রেখে দিয়েছে। ইলেকট্রিকের আলো আছে, তবে পাখা নেই।
ঘরের মধ্যে গোপাল কাকার দুই দাদা, দুই বৌদি আর তার ছোটো ভাই এবং তার স্ত্রী সবাই মিলে একটা যেন সভা বসে গেল। এদিকে দরজার কাছে এসে ভিড় করেছে গোকুলের বয়সী বা দু এক বছরের ছোটো একদল ছেলে মেয়ে। গোপাল কাকা তাদের ডেকে গোকুলের সঙ্গে পরিচয় করে দিলেন আর ওদের সকলের নাম বলে দিলেন। এরা সকলেই তাদের ভাইপো ভাইজি। গোপাল কাকা তাদের বললেন, গোকুল একটা কিছু খেয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে যাবে। গোকুলের বিষয়ে তোমরা কেউ কিছু জানো? একসঙ্গে তিনজন জোর বলে উঠলো, জানি। গোকুল একটু লজ্জা পেয়ে উঠলো। তখনই ওর সকলের সঙ্গে বেরিয়ে পড়তে ইচ্ছে হলো, কিন্তু উপায় ছিল না। গোপাল কাকার ছোটো ভাইয়ের বউ অর্থাৎ কাকিমা গোকুলের জন্য খাবার আনতে চলে গেলেন। ওদিকে মা জ্যাঠাইমাদের সঙ্গে আর বাবার সঙ্গে জ্যাঠামশাইদের আলাপ জমে উঠেছে। তারা সবাই যে বেশ খুশি হয়েছেন তা বোঝা গেল। গোকুল লুচি তরকারি আর মিষ্টি খেয়ে পেট ভরিয়ে সকলের সঙ্গে বেরিয়ে গেল। যাবার আগে জুতো মোজা খুলে ফেললো, কারণ দেখলো সে সব ছেলেমেয়েরাই খালি পায়ে রয়েছে। দুপুরে স্নান খাওয়ার আগে পর্যন্ত গোপাল ঠাকুর দালানে বসে প্রতিমার রং করা দেখলো। তিনজন শিল্পী রঙের কাজ করছিলেন। দুজন দুদিকে লক্ষ্মী আর সরস্বতী রং করছিল, আর একজন দুর্গা প্রতিমাকে। গোকুল অবাক আর মুগ্ধ হয়ে দেখছিল মাটির প্রতিমার গায়ে রং লেগে আস্তে আস্তে কেমন জীবন্ত হয়ে উঠছিল। রং লাগানোর কাজ ওপর থেকে শুরু হয়ে ক্রমশ নিচে কার্তিক, গণেশ, অসুর সিংহের ওপর নেমে আসছিল। পেছনের চালি তখনও খাটানো হয়নি। গোকুল খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আগামীকাল পঞ্চমী, পরশু ষষ্ঠী পুজো, এর মধ্যে কী করে সমস্ত ঠাকুরের চালি রং করা হবে? বড় জ্যাঠামশাইয়ের ছোটো ছেলের রঞ্জিত গোকুলের বয়সী, সবাই ওকে রঞ্জু বলে ডাকে। ও বলল, দেখবে কাল রাত্রির মধ্যে শুধু রঙের কাজ নয়, ডাকের সাজও হয়ে যাবে। গোকুল জানে না ডাকের সাজ কাকে বলে। রঞ্জু আর অন্যান্যরা অবাক হলো। পরে বুঝিয়ে দিল শোলার সাজকে ডাকের সাজ বলে। শোলা দিয়ে যেমন বিয়ের মুকুট তৈরি হয়, তেমনি প্রতিমার শাড়ি, অলংকার সবই শোলার রাংতে দিয়ে তৈরি হয়। তখন গোকুলের মনে পড়ে গেল কলকাতায় এরকম ডাকের সাজ কোথাও কোথাও হয়। একসময় গোপাল কাকা এসে সবাইকে তাড়া দিয়ে নিয়ে গেলেন দুপুরে স্নান খাওয়ার জন্যে। রঞ্জুরা পুকুরে স্নান করতে গেল, কিন্তু গোকুলকে পুকুরে যেতে দেওয়া হলো না। অথচ গোকুল তখন অ্যান্ডারসন ক্লাবে মোটামুটি সাঁতার শিখেছে। গোপাল কাকা বললেন, তুমি যেখানে সাঁতার শিখেছো তার সঙ্গে এখানকার পুকুরে অনেক তফাৎ। জল গভীর, কোনো বাঁধানো ঘাট নেই, তুমি সেই পুকুরে নামতে পারবে না। আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো। রঞ্জুরা অনেক আগে থেকে এসব পুকুরে স্নান করে সাঁতার কাটা শিখেছে। গোকুলের বাড়ি থেকে 2 মিনিটের পথ হেঁটে পুকুর ধারে গেল। বিরাট পুকুর, জল যেন কালো রং। রঞ্জু আর 2-3 জন ছাড়া অধিকাংশ বড়রাই স্নান করছিল। বাড়ি ফিরে গোকুলকে টিউবওয়েলের জলে স্নান করতে হলো, কিন্তু গোকুল একলা আলাদা খেতে কিছুতেই রাজি হলো না। মাও তাই বললেন, বাড়ির সব ছেলে মেয়েদের সঙ্গে গোকুল খেতে বসবে। বিরাট বাড়ি, আর তার মধ্যে একটা নিচের অংশকে বলা হয় রান্নাবাড়ি। 2টো ঘরে শুধু রান্না হয়, বাকি 2টো বড় ঘরে খাওয়ার ব্যবস্থা। রান্নাবাড়ির পেছনে একটা পুকুর আছে, খোলা জানলা দিয়ে খেতে বসে সেই পুকুর দেখা যায়। আর খেতে খেতেই পুকুর ধারে বাগান থেকে নানান রকমের পাখির ডাক শোনা যায়। গোকুল কখনো গ্রামের বাড়ির এরকম প্রাকৃতিক পরিবেশে দিন কাটায়নি। সবাইকে কলা পাতায় করে খেতে দেওয়া হলো। 2 জ্যাঠাইমার সঙ্গে মাও সেখানে এসে দাঁড়ালেন। গোকুলের মনে হলো যেন নেমন্তন্ন বাড়িতে খেতে বসেছে। খাবার পরে মা বললেন, গোকুল অনেক ভোরে উঠেছো, এখন একটু ঘুমিয়ে নাও, বেলা 2টো বাজে। 4টের সময় উঠে আবার সকালের সঙ্গে প্রতিমা দেখতে যাবে। গোকুল রঞ্জিতের দেখেই জিজ্ঞেস করলো, আর ওরাও কি ঘুমাতে যাবে? গোপাল কাকা বললেন, সবাইকেই এখন ঘুমাতে যেতে হবে, ভয় নেই, তোমাকে একলা ফেলে কেউ কোথাও যাবে না। গোকুলকে অগত্যার দোতলায় শুতে যেতে হলো, কিন্তু ঘুম কোথায়, চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে পাখির ডাক শুনতে লাগলো আর ভাবতে লাগলো না কখন 4টে বাজবে। তবে ঘুমটা এমনই জিনিস, গোকুল জানতে পারল না পাখির ডাক শুনতে শুনতে কখন ঘুম এসে চোখে চেপে বসেছে। ঘুম যখন ভাঙলো, গোকুল ধর্মড়ি উঠে বসলো। দেখলো খাটের এক পাশে বাবা ঘুমোচ্ছেন, মা ঘরে নেই। গোকুল খাট থেকে নামলো, জানলা থেকে বাইরে তাকিয়ে দেখলো তখন বেশ রোদ রয়েছে। ও ঘরের বাইরে গেল, কাকিমা কোথা থেকে এসে বললেন, জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ গোকুল? গোকুল বলল, রঞ্জিতের কাছে প্রতিমা দেখতে। কাকিমা বললেন, মাকে বলে যাও এসো আমার সঙ্গে, বলে গোকুলের হাত ধরে দোতলার বারান্দার একদিকে নিয়ে গেলেন। গোকুলের কাছে বিশাল বাড়িটা একটা ধাঁধার মতো, বড় বারান্দার ধারে ধারে ঘর, আবার এক এক জায়গায় ভেতরে ফালি বারান্দা ঢুকে গেছে, তার পাশেও ঘর। এত ঘর কেন, কত লোকই বা থাকে, এ যেন দুর্গের মতো মনে হয়। কাকিমা একটা ঘরের সামনে গোকুলকে নিয়ে এলেন। গোকুল দেখলো বড় একটা ঘরে মা, 2 জ্যাঠাইমা ছাড়াও আরও কয়েকজন মহিলার সঙ্গে কথাবার্তা বলছেন। গোকুলকে দেখে বললেন, এর মধ্যে উঠে পড়েছো, 4টে বোধহয় বাজেনি, যাই হোক ওই জামা প্যান্ট বদলে নিচে যাও। গোকুল তাই গেল। নিচে নেমে ঠাকুর দালানে গিয়ে দেখলো রঞ্জু নেই, কিন্তু মেজর জ্যাঠাইমার ছেলে নন্টুর বোন দীপা বসে আছে। আর গোকুল অবাক হয়ে দেখলো স্নান করতে যাওয়ার আগে প্রতিমার যে রং দেখে গেছিল তার তুলনায় এখন সব ঠাকুরের গায়ে রং লাগানো হয়ে গেছে, আর চালচিত্রের গায়ে রং লাগানো শেষ। নন্টু গোকুলকে ডাকলো।
গোকুল নন্টুর কাছে গিয়ে বসলো, জিজ্ঞেস করলো, রঞ্জু কোথায়? নন্টু বলতে পারলো না। দীপা বলল, আমি জানি, রঞ্জু দা সেই পেয়ারা কাঠের গুলতি টানতে গেছে হরিভাই দাদার ছেলের কাছে। হরিভাই দাদার ছেলে কালনা থেকে গুলতির রবার আর চামড়া নিয়ে এসছে। গুগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, সেটা কীরকম জিনিস? নন্টু বলল, তুমি গুলতি দেখোনি কখনো? গুগল বলল, মনে হচ্ছে গল্পের বইতে পড়েছি, চোখে দেখিনি কখনো। নন্টু আর দীপা খুব অবাক হয়ে গেল। এই সময় রঞ্জু এসে উপস্থিত, কিন্তু হাতে তার গুলতি নেই। গুগল জিজ্ঞেস করলো, তুমি গুলতি আনতে গেছিলে? রঞ্জু সন্দেহের চোখে নন্টু আর দীপা দিকে বলল, না তো, সেটা এখনো তৈরি হয়নি। গুগল বলল, হলে আমায় দেখি, আমি কখনো গুলতি দেখিনি। গুগল কথা শুনে রঞ্জুও খুব অবাক হলো, কিন্তু সে বিষয়ে কিছু না বলে জিজ্ঞেস করলো, বারোয়ারি তারা ঠাকুর দেখতে যাবে? গুগল বলল, যাব। তাহলে চলো ঘুরে আসি। গুগলের সঙ্গে নন্টু আর দীপা উঠে দাঁড়ালো। রঞ্জু বলল, তোরা যাবি নে, আমি গুগলকে নিয়ে এক্ষুনি ঘুরে আসবো। নন্টু রাগ হয়ে গেল, বলল, আমি এক্ষুনি ঠাকুর কাকাকে বলে দেবো। গুগল জানে এরা সবাই গোপাল কাকাকে ঠাকুর কাকা বলে। রঞ্জু নন্টুর কথায় কান না দিয়ে গুগলের হাত ধরে ঠকদান থেকে নামতে নামতে বলল, বলগে যা, আমরা তো কোথাও দুষ্টুমি করতে যাচ্ছি না। বাড়ির চত্বরের বাইরে রাস্তাতে গুগল জিজ্ঞেস করলো, নন্টুকে সঙ্গে নিলে না কেন? রঞ্জু বলল, ও সব কথা বাড়িতে লাগিয়ে দেয়। বাবা কাকারা কেউ গুলতি চালানো পছন্দ করে না। নন্টু দেখতে পেলে সবাইকে বলে যাবে। বলে সে জামা তুলে কোমরে গোঁজা গুলতিটা বের করে গুগল হাতে দিল। এই হচ্ছে গুলতি, তুমি কখনো দেখোনি? গুগল সত্যি কখনো দেখেনি। ইংরেজি ওয়াই অক্ষরের মতো পেয়ারা কাঠ, ওর সঙ্গে 1.5 ইঞ্চি চওড়া দুটো লম্বা রবার দুদিকে বাঁধা, আর রবার দুটোর মাঝখানে গোল একটা চামড়া ফুটো করে বাঁধা। রঞ্জু প্যান্টের পকেট থেকে ছোটো ইটের টুকরো বের করে গুগলের হাত থেকে গুলতিটা নিল, চামড়ার মধ্যে টুকরোটা চেপে ধরে কাঠের গুলতি তোলে রবারের টান দিল, আর ইটের টুকরোটা গাছের দিকে ছুঁড়ে দিল। গুগল এই সামান্য ব্যাপারেই অবাক আর মুগ্ধ হয়ে গেল। বলল, বাহ, এ দিয়ে তো পাখিও মারা যায়। রঞ্জু বলল, যায় তো, তবে হাতের টিপ থাকা দরকার। তুমি একটা ছোড়ো। বলে পকেট থেকে আরেকটা ইটের টুকরো বের করে আবার বলল, এঁটেল মাটি দিয়ে গুলি তৈরি করে রোদে শুকিয়ে নিতে হয়, সেটা এখনও করতে পারিনি, পরে করে নেবো। এখন এই দিয়ে গুলির কাজ চলবে, তুমিও ছোড়ো। গুগল গুলতি বাগিয়ে ধরলো, চামড়ার মধ্যে ইটের টুকরো গুজে চারিপাশে গাছের দিকে তাকিয়ে দেখলো কোনো পাখি দেখা যায় কিনা। পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। রঞ্জু একটা গাছের গায়ে কাঠবিড়ালি দেখে বলল, ওটাকে তাক করো। গুগল কাঠবিড়ালিটাকে তাক করে রবার টেনে ছোড়বার আগেই কাঠবিড়ালি নিমাসিকতায় হারিয়ে গেল, আর ইটের গুলি মোটেই ছুটে গেল না। রবারের ঝাপটায় জোর চোট লাগলো বাঁ হাতের বুড়ো আঙুলে। ব্যথায় ওর মুখটা বিকৃত হয়ে গেল, বুড়ো আঙুলটা লাল হয়ে উঠল। রঞ্জু বলল, প্রথম প্রথম ওরকম হয়, চালাতে শিখে গেলে আর লাগবে না, কিন্তু তোমার হাতে ঠান্ডা জল ঢেলে দেওয়া দরকার। চলো নদীর ধারেই বারোয়ারি তালা, সেখানে গিয়ে নদীর জল দিয়ে ধুয়ে দেবো।